সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি করোনাকালীন এই সময়ে তোমরা সবাই ভালো আছো, যার যার বাসায় অবস্থান করছো। মূলত তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে চলমান থাকে, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকের এই আয়োজন। এখানে আমি আহ, মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আজকে আমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মার্কেটিং ম্যানেজমেন্ট বা বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিষয়টি বিষয়টির প্রথম অধ্যায়, একবিংশ শতাব্দীর জন্য বাজারজাতকরণকে সংজ্ঞায়িতকরণ বা ডেফিনেশন অফ মার্কেটিং ফর দ্য 21st সেঞ্চুরি, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি বা ডেফিনেশন অফ মার্কেটিং ম্যানেজমেন্ট বা হোয়াট ইজ মার্কেটিং ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে যে মূল ক্রেতা বাজার বা কি কাস্টমার মার্কেট, ক্রেতারা কোন ধরনের কাস্টমার মার্কেটের উপর বেস করে একটা বাজারজাতকরণকারীকে ডিসিশন গ্রহণ করতে হয়। কোর কনসেপ্টস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, এই মার্কেটিং ম্যানেজমেন্ট বুঝতে গেলে কিছু বেসিক কনসেপ্ট জানতে হয়, ওটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এইসব বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব এবং মার্কেটিং ম্যানেজমেন্টের টাস্ক বা দায়িত্ব বা কার্যাবলী সম্বন্ধে আমরা আলোচনা করব এবং ডিমান্ড ম্যানেজমেন্ট বা চাহিদা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। এরপরে বাজারজাতকরণ ব্যবস্থাপনার মার্কেটিং ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের মতবাদগুলো নিয়ে আমরা আলোচনা করব বা ফিলোসফিজ, যেগুলোর উপর বেস করে আজকের মার্কেটিং ম্যানেজমেন্ট পরিচালিত হচ্ছে বা বিগত শতাব্দীগুলোতে পরিচালিত হয়েছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব একবিংশ শতাব্দীর জন্য বাজারজাতকরণ বা মার্কেটিং ইন 21st সেঞ্চুরি। এই যে বর্তমান যে প্রযুক্তির যুগ, গ্লোবালাইজেশনের যুগ, এইসব এই বর্তমান যে বিষয়গুলো মার্কেটিং এর উপর, মার্কেটিং ম্যানেজমেন্টের উপর কি ধরনের প্রভাব ফেলেছে, ওই বিষয়গুলো দেখানো হবে। তো আমরা প্রথমে আসি যে বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি বা ডেফিনেশন অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। এখন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এই দুইটা একত্রে করে কিন্তু বাজারজাতকরণ ব্যবস্থাপনা। সো মার্কেটিং ম্যানেজমেন্ট সম্বন্ধে আমাদের জানতে গেলে আগে কিন্তু মার্কেটিং বিষয়টা জানতে হবে। তো মার্কেটিং বা বাজারজাতকরণ বিষয়টা কি, যে আমরা যদি সাধারণভাবে বলি যে বাজারজাতকরণ বা মার্কেটিং হচ্ছে এমন কিছু কার্যাবলীর সমন্বয় যে যা যার সাহায্যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা বা যাই আমরা উৎপাদন করি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো সংক্রান্ত সকল কার্যাবলী হচ্ছে এগুলিকে বাজারজাতকরণ। তাহলে আমরা যদি ডেফিনেশনটা এখানে যেটা দেওয়া আছে দেখি, যে বাজারজাতকরণ হচ্ছে এমন একটা সামাজিক বা ব্যবসা প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তাদের কাছে প্রবাহিত হয় এবং ভোক্তাদের সার্বিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে সর্বাধিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়। তো খুব ইজি একটা ডেফিনেশন, কিন্তু ফিলিপ কটলার কিন্তু এই বাজারজাতকরণ বা ম্যানেজমেন্টের একটা আধুনিক ডেফিনেশন দিয়েছেন, যেটাই কিনা বর্তমানে এটাই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের বা ম্যানেজমেন্টের সর্বাধুনিক ডেফিনেশন। উনি কি বলেছেন দেখো, যে বাজারজাতকরণ হচ্ছে একটা প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। এখানে অনেকগুলো বিষয় উনি মেইন পয়েন্ট গুলো কি দেখো, যে দিস ইজ আ প্রসেস, এটা একটা প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ভ্যালু। তো ভ্যালু জিনিসটা কি? তো ভ্যালু হচ্ছে লিগে আমরা যদি এটার বাংলা মিনিংটা দেখি হচ্ছে মূল্য। তাহলে কোন ভ্যালুটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে কোন জিনিস, ধরো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোন জিনিস তৈরি করেছে, এখন মানুষ এই জিনিসটা সম্পর্কে জানে না। যেহেতু মানুষ জানে না, মানুষ কিন্তু এই প্রোডাক্টটা, অথবা মানুষ এইটা সম্পর্কে জানেও না, মানুষ তার হাতের কাছে পাচ্ছে না, সো এটা কিন্তু মানুষের কাছে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। এখন এটা যখন মানুষ তার মানুষের কাছে সহজলভ্য হবে, মানুষ বিভিন্ন প্রসেসে বিক্রয় প্রসার তার অথবা বিজ্ঞাপন বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই ভ্যালু সম্বন্ধে মানুষ অবগত হবে, তখন কিন্তু তার মধ্যে একটা এইটার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হবে এবং ভ্যালু সৃষ্টি করে। আমরা অনেক সময় অ্যাকচুয়ালি আমরা বলি যে এটা আসলে কোনো ভ্যালু নাই। একটা জিনিস তখনই ভ্যালুয়েবল হয় যখন তার মধ্যে কিছু এক্সট্রা কোয়ালিটিস তৈরি হয়। তো ভ্যালু মার্কেটিং যে ভ্যালু সৃষ্টি করে মানে কি, যে এই যে একটা উৎপাদন করার পর থেকে এই জিনিসটার
এটারে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া, এটারে মানুষের সাথে অ্যাকোয়েন্টেড করা বা পরিচিত করা, সার্বিক বিষয়গুলোর মাধ্যমে কি করে মার্কেটিং এটার মধ্যে এক ধরনের ভ্যালু সৃষ্টি করে, মানুষ এটার প্রতি আগ্রহী হয়। এবং বিনিময়ে কি হয় দেখো, যারা বাজারজাতকারী বা উৎপাদনকারী মানুষের কাছ থেকে অর্থ বা কি ভ্যালু অর্জনের লক্ষ্যে, এবং সেও কি করে মানুষের কাছ থেকে, মানে তার কাছে যেটা ভ্যালুয়েবল, এই যে অর্থ সংগ্রহ করে এবং এর মাধ্যমে এই যে ভ্যালু সৃষ্টি করতেছে একজন আরেকজনের মধ্যে, ভ্যালুর বিনিময় হচ্ছে, এই ক্ষেত্রে কি হয়, শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। আচ্ছা, ভ্যালুর একটা বেসিক ডেফিনিশনটা কি? ভ্যালু হচ্ছে গিয়ে যে একটা ভ্যালু তখনই ক্রিয়েট হয় যখন আমি যেই প্রোডাক্টটা যত দাম দিয়ে কিনতেছি, এই দাম দিয়ে, আমি যত দাম দিয়ে কিনতেছি এর চেয়েও বেশি পরিমাণ উপযোগ আমি ওই প্রোডাক্টটা থেকে পাই। মানে আমি যদি একটা একটা প্রোডাক্টটা থেকে 10 টাকা দিয়ে কিনি, আমি যদি মনে করি এখানে আমি 12 টাকার উপযোগ পাবো, তাহলে কিন্তু আমি প্রোডাক্টটা কিনবো। যদি একটা প্রোডাক্টের দাম হয় 10 টাকা, কিন্তু আমার ধারণা বা আমি মনে করি, আমার পারসেপশন হয় যে আমি এখানে 5 টাকার উপযোগ পাবো অথবা 8 টাকার উপযোগ পাবো, তাহলে কিন্তু আমি ওইটার দাম 5 টাকা বা 8 টাকাই দিতে চাবো। ওই ক্ষেত্রে ওইটার ভ্যালু আমার কাছে এই দামের তুলনায় কম। আর যখনই ভ্যালুটা নেগেটিভ হয়, ভ্যালুটা ঋণাত্মক হয়, আমি কিন্তু এই প্রোডাক্টটা কিনি না। সো বাজারজাতকরণের মেইন উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা এবং ভ্যালুটাকে ধনাত্মক রাখা বা পজিটিভ রাখা। যখনই আমার কাছে মনে হবে আমি যে ভ্যালুটা দিচ্ছি এর চেয়ে বেশি ভ্যালু ওই বা বেশি উপযোগিতা আমি প্রোডাক্টটা থেকে পাবো, তাহলে কিন্তু এটা আমার কাছে ভ্যালুয়েবল মনে হবে, আমি ওই প্রোডাক্টটা কিনবো। এবং মার্কেটিং ম্যানেজমেন্টের আরেকটা মূল, এটা হচ্ছে বর্তমান কনসেপ্ট, যেটা যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করা। শুধু বিক্রি করে দিলাম আর আমার সব প্রসেস শেষ হয়ে গেল, এটা না। এই ক্রেতাটা যাতে ভবিষ্যতে আমার থেকে বারবার ক্রয় করে, এই কারণে তার সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করা, একটা সাস্টেনেবল রিলেশনশিপ ক্রিয়েট করা। দেন আমি পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে, এখন আমরা যেটা বললাম যে বাজারজাতকরণ। এখন আমরা জানি যে বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি। মূলত দেখো যে বাজারজাতকরণ, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট দুইটা টোটালি আলাদা বিষয়। এবং এই যে মার্কেটিং, যখন মার্কেটিং করতে গিয়ে যে বাজারজাতকরণ করতে গেলে, এই ক্ষেত্রে বাজারজাতকরণের ক্ষেত্রে মানে এই যে ভোক্তার উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো, তাদের অবগতকরণ, এই সার্বিক কাজগুলো করার জন্য যখন ম্যানেজমেন্টের রুলস প্রিন্সিপালস গুলো ইউজ করা হয়, সেটাই কিন্তু হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। তো এখানে এই ডেফিনেশনটা কি দিচ্ছে দেখো, যে উদ্দেশ্য অর্জনের জন্য সামগ্রিক বাজারজাতকরণ কর্মকাণ্ডের বিশ্লেষণ, পরিকল্পনা, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াই হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা। তো মার্কেটিং ম্যানেজমেন্টের একটা কটলার এবং কিলার একজন একটা ডেফিনেশন দিয়েছেন, যে মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেট। তারা বলছে যে একটা মার্কেটের একটা সেগমেন্ট চুজ করা, গেটিং এটারে পাওয়া, কিপিং এটারে ধরে রাখা, এবং গ্রোয়িং কাস্টমার্স থ্রু ক্রিয়েটিং এন্ড ডেলিভারিং এন্ড কমিউনিকেটিং সুপিরিয়র কাস্টমার ভ্যালু। তাহলে কি বলছে, এটারে নতুন কাস্টমার, নতুন বাজারের নতুন একটা সেগমেন্ট অর্জন করা, এটারে ধরে রাখা, এবং গ্রোয়িং কাস্টমার, এবং কাস্টমার যেটা আছে এটা ধরে রাখা এবং সাথে সাথে প্রবৃদ্ধি করা, নতুন নতুন কাস্টমার ইনক্লুড করা, এবং কিসের মাধ্যমে, ডেলিভারিং এবং কমিউনিকেটিং, তাদের দিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ করতে হবে সুপিরিয়র কাস্টমার ভ্যালু, এবং মানে তাদের যত বেশি পরিমাণ ভ্যালু দেয়া যায় সেটা আমার চেষ্টা করতে হবে। তো আমরা এরপরে আসি যে মূল ক্রেতার বাজার। তো মূল ক্রেতার বাজার, একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে কিন্তু বিভিন্ন ধরনের বাজার বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখতে হয়, যে কোন ধরনের বাজারে আমি কি ধরনের, এবং এই বাজারের উপর বেস করে তারে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ নিতে হয়। তারে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে মূলত 4 ধরনের বাজার বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি রাখতে হয়। একটা হচ্ছে গিয়ে কি, ভোক্তা বাজার বা কনজিউমার মার্কেট। ভোক্তা বাজার বা কনজিউমার মার্কেট মূলত ভোগ্য পণ্যের ক্রেতাদের নিয়ে গঠিত। তো ভোগ্য পণ্য ভোক্তা কারা, যারা এন্ড ইউজার, যারা কিনা প্রোডাক্টটা কিনে হচ্ছে ব্যবহার করার জন্য।
তো আমি যদি এই ভোক্তা বাজারকে ধরে রাখতে চাই বা বাজারকে ক্যাপচার করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার যদি উৎকৃষ্ট পণ্য দিতে পারি তাদের, এটার ভালো একটা প্যাকেজিং, ভালো একটা মৌখিকরণ করতে পারি, পণ্য যদি খুব অ্যাভেলেবেল হয়, সহজলভ্য হয়, অথবা এটা যদি আমরা যদি ভালো যোগাযোগ মেনটেন করতে পারি, তাদের আমার প্রোডাক্টের সম্বন্ধে ভালো ধারণা দিতে পারি এবং বিশ্বস্ত সেবা প্রদান করতে পারি, এসব জিনিসগুলো যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে এবং ভোক্তা বাজারে আমি একটা আমার সাস্টেনেবল মার্কেট তৈরি করতে পারবো। এখন এরপরেরটা আছে যে ব্যবসায় বাজার বা বিজনেস মার্কেট। বিজনেস মার্কেটটা হচ্ছে কি, যে যারা মূলত, যে ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, মূলত ব্যবসায় করার জন্য বা ফার্দার ইউজের জন্য, ফার্দার প্রোডাকশনের জন্য একটা প্রোডাক্ট ক্রয় করে, তারাই হচ্ছে কি ব্যবসায় বাজার। আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, তারা এটা দিয়ে নতুন বাজার, তারা এটা দিয়ে নতুন পণ্য তৈরি করবে অথবা এটা অন্য কোনো মার্কেটে নিয়ে বিক্রি করবে। এই ধরনের কাস্টমাররা, এই ধরনের আহ, এরা কিন্তু কনজিউমার না, এরা হচ্ছে কাস্টমার। এই ধরনের কাস্টমার হচ্ছে, তাদের নিয়ে গঠিত হচ্ছে বিজনেস মার্কেট বা ব্যবসায় বাজার। তো যেহেতু মূলত হচ্ছে এলাকা পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, হ্যাঁ, এরা হচ্ছে আহ, এই বাজারের মার্কেট চেনে, এই বাজারের চেন হিসেবে কাজ করে বা এই বাজারের স্টেক হোল্ডার। তো যেহেতু ব্যবসায় বাজারে এই পণ্য বিক্রয় করতে গিয়ে কিন্তু এই যে বাজারকারী, তার কিন্তু আহ, একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয়। যারা প্রতি কারণ এই যে ব্যবসায় বাজারের ক্রেতারা, তারা কিন্তু অনেক বেশি সেনসিটিভ। তারা কিন্তু প্রতিযোগীদের অর্পণ বা প্রতিযোগীদের পণ্য মূল্যায়ন করে, এবং যেহেতু তারা এই পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করবে অথবা নতুন পণ্য উৎপাদন করে বিক্রি করে মুনাফা অর্জন করবে, তারা কিন্তু খুব কস্ট সেনসিটিভ হয়। এই কারণে তারা যেখানে মুনাফা বেশি হবে অথবা বা আহ, যেখানে কম দামে প্রোডাক্টটা পাবে, সেখানেই তারা ছুটবে। যেহেতু তারা বেশি পরিমাণ, ভোক্তা বাজারের কাস্টমারদের তুলনায় ব্যবসায় বাজারের কাস্টমাররা বেশি পরিমাণ কশাস হয়, বেশি পরিমাণ সচেতন হয়। তো এই কারণে পণ্যটা কিভাবে ব্যবসায়, এই কারণে যদি আমরা আমরা এই ক্ষেত্রে যদি মূল্য কম রাখি, অথবা আমাদের কোম্পানির যদি ভালো সুনাম থাকে, অথবা আমাদের যে বিক্রয় বাহিনী, তারা যদি ভালোভাবে কনভিন্স করতে পারে, এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি গুলা এই বিজনেস মার্কেটের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। এরপরে আমরা আসি যে ব্যবসায় বাজার, বিশ্ব বাজার বা গ্লোবাল মার্কেট। বিশ্ববাজার বা গ্লোবাল মার্কেট হচ্ছে, আমরা জানি যে বড় বড় কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, যেমন ধরো ইউনিলিভার, তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রোডাক্ট সেল করে। তো এই গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কিন্তু অনেক বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। যেমন হচ্ছে লেগে যে আমার অন্য দেশের এই আবহাওয়া কেমন, অন্য দেশের যে প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা ওই দেশের জন্য মানুষদের জন্য দিতে চাচ্ছি, তার নেচারটা কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট গুলা কেমন হবে, এবং বিদেশের ডিফারেন্ট ভাষা, ডিফারেন্ট আইন, ডিফারেন্ট ল, এই সবগুলা জিনিসের দিকে কিন্তু খেয়াল করতে হয়। এবং বিভিন্ন দেশে কিভাবে মূল্যায়ন করতে হবে। ইংল্যান্ডে একটা দ্রব্যের যেরকম দাম হবে এবং তাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো হবে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দ্রব্যের, ইউনিলিভারেরই সেম প্রোডাক্ট, আমরা যদি লাক্সের কথা বলি, বাংলাদেশে কিন্তু ইনগ্রিডিয়েন্ট সেম হবে না। এবং একইভাবে বাংলাদেশে, ইংল্যান্ডে যে দাম, একই দাম বাংলাদেশে হবে না। তো এরকম বিশ্ব বাজারে যখন একজন বাজারকারী মার্কেটিং করতে যায় বা বাজারজাতকরণ করতে যায়, তার দিকে কিন্তু এই অনেক দিকে খেয়াল রাখতে হয়। এরপর আসি অলাভজনক ও সরকারি বাজার বা নন প্রফিটেবল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ধরে আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যদি মঠ, গির্জা, মসজিদ, এই জিনিসগুলো, স্কুল, কলেজ, তাদের যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান, তাদের কিন্তু ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কম থাকে। এই কারণে ওই ক্ষেত্রে তাদের যদি কম মূল্যে পণ্য সরবরাহ করা হয়, তাহলে তাদের জন্য এটা একটা ভালো স্ট্র্যাটেজি। তাদের কম মূল্যে পণ্য সরবরাহ করতে হয়, এট দ্য সেম টাইম তাদের কিন্তু ভালো একটা প্রোডাক্ট দিতে হয়। আবার যদি আমরা সরকারি বাজারের দিকে দেখি, গভর্নমেন্ট মার্কেটের ক্ষেত্রে কি হয়, লাল ফিতার দৌরত্ব বেশি হয়, এই ক্ষেত্রে কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়, এই ক্ষেত্রে অনেক ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়।
এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সরকারি নিলামের মাধ্যমে পণ্য ক্রয় করার কারণে অনেক ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয় এবং কম মূল্যে, সবচেয়ে কম মূল্য বিট করতে হয় যাতে আমার কাজটা পাওয়া যায়। আচ্ছা, তো আমরা পরবর্তীতে আলোচনা করব যে বাজারজাতকরণ ব্যবস্থাপনার মৌলিক ধারণা বা কোর কনসেপ্টস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। তো বাজারজাতকরণ ব্যবস্থাপনার বুঝতে গেলে আমার বেশ কিছু কোর কনসেপ্ট, এটার অনেকগুলো কোর কনসেপ্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথমে আসি প্রয়োজন, অভাব ও চাহিদা। একটা হচ্ছে নিড, আরেকটা হচ্ছে ওয়ান্ট, আরেকটা হচ্ছে ডিমান্ড। মূলত কোন ভোক্তা যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে, যে আমার একটা জিনিস দরকার, যখনই বঞ্চিত মনে করবে, সেই যে মানসিক অবস্থাটা, সেটাই হচ্ছে প্রয়োজন। তাহলে ভোক্তা যদি মনে করে যে আমার এই এখন ভোক্তার যে মানসিক অবস্থা, যে ক্ষেত্রে তার কোনো কিছু থেকে নিজেরা বঞ্চিত মনে করে, সেটাই হচ্ছে প্রয়োজন। অন্যদিকে যদি আমরা অভাবটা হচ্ছে কি, এটা হচ্ছে নির্দিষ্ট ভোক্তার ক্ষেত্রে সংস্কৃতি, ব্যক্তিত্বের প্রভাব এবং মানুষের এই সংস্কৃতি, ব্যক্তিত্বের প্রভাব, ধর্ম, পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু মিলে যখন একটা মানুষের আহ প্রয়োজনটা মূর্ত হয়ে ওঠে, মানে প্রয়োজনটা যখন একটা শেপ ধারণ করে, সেটাই হচ্ছে লেগে আমার অভাব। বিষয়টা এরকম, যখন আমার ক্ষুধা লাগছে, এই যে খাবারের প্রতি একটা আমার মনে হচ্ছে আমার খাবার লাগবে, এই যে খাবার লাগবে, এটা হচ্ছে আমার প্রয়োজন। এবং আমেরিকাতে একটা মানুষের ক্ষুধা লাগছে, সে মনে করবে যে একটা বার্গার যদি এখন আমি খাইতে পারতাম তাহলে খুব ভালো হইতো। তাহলে তার কালচার, তার ধর্ম, তার পারিপার্শ্বিক পরিস্থিতি তারে তার যে ক্ষুধার যে তার যে অভাব বোধটা তৈরি করছে, এটা হচ্ছে বার্গারের প্রতি অভাব বোধ। অন্যদিকে আমার যদি আজকে যদি আমাদের ক্ষুধা লাগে, ঠিক আছে, নর্মালি আমরা কি করব, আমরা চাবো যে আমরা যদি আচ্ছা ঠিক আছে এখন ভাত হয়তো হইলে ভালো হইতো। তাহলে এই যে মানুষের যে অভাবটা, এটা কিন্তু যার যার ব্যক্তিগত পার্সপেক্টিভ, পার্সোনাল পার্সপেক্টিভ থেকে চেঞ্জ হয়। যেমন যার 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 কালচার, যার যার ধর্ম, এই জিনিসগুলা আহ এই জিনিসগুলোর উপর বেস করে অভাবটা ভ্যারি করে। আচ্ছা, অন্যদিকে যখন অভাবটা ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এবং মেন্টালিটি, যেমন মানসিক মানসিক এবং আর্থিকভাবে এটারে আমি যদি কোনো জিনিসের অভাব বোধ করি এবং সাথে আমার ইচ্ছা থাকে যে আমি আমি এটার জন্য অর্থ ব্যয় করব, এবং অর্থ ব্যয় করার সামর্থ্য যদি আমার মধ্যে থাকে, এই সবগুলো জিনিস যখন একসাথে হয় তখন এটা হচ্ছে যে চাহিদা। মানে একটা মানুষের টাকা থাকলে হবে না, তার মানসিকতা থাকতে হবে টাকা খরচ করার মতো, এবং সে যদি মনে করে এই প্রোডাক্টটা আমার লাগবে, এই তিনটা জিনিস এক হলেই সেটা চাহিদা হয়। এরপরে আমরা আলোচনা করব যে অভীষ্ট বাজার বা টার্গেট মার্কেট। টার্গেট মার্কেট, অবস্থান গ্রহণ বা পজিশনিং, এবং বাজার বিভক্তিকরণ বা সেগমেন্টেশন। আমরা প্রথমে আসি যে বাজার বিভক্তিকরণ। এটা দেখা গেছে যে একজন বাজারজাতকারী কখনোই কিন্তু টোটাল মার্কেটটা বা সকল ক্রেতারে তার মানে সন্তুষ্ট করাটা পসিবল না। এই কারণে একজন বাজারজাতকারী কি করে, পুরো মার্কেটটারে ছোট ছোট ভাগে বিভক্ত করে, যেখানে কিনা সে তার তার যে ক্যাপাবিলিটিস আছে এগুলা দিয়ে সে এখানে অপারেশন চালাতে পারবে বা সে এখানে তার কাজ করতে পারবে। তো বাজার বিভক্তিকরণ হচ্ছে তাইলে কি, যে একটা বাজারে ছোট ছোট অনেকগুলো ভাগে বিভক্ত করা, বা সমজাতীয় বাজারকে বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেকগুলো ভাগে বিভক্ত করাটাই হচ্ছে লিগা বাজার বিভক্তিকরণ। আচ্ছা, এরপরে আমরা আসি যে বাজার বিভক্তিকরণ আগে যদি দেখি আমরা পজিশনিং বা অবস্থান গ্রহণ। আচ্ছা, এর আগে আমরা একটু আলোচনা করি যে অভীষ্ট বাজার বা টার্গেট মার্কেট। এখন আমি এই যে বাজারে অনেকগুলো ভাগে ভাগ করলাম, আমার ফিনান্সিয়াল, আমার ক্যাপাবিলিটিস এর সাথে আমার আমার যে ধরনের সুযোগ আছে সেটার সাথে যেই বাজারটা ম্যাচ করে, যে বাজার, যে ছোট্ট সেগমেন্টটা, যে বাজারের যে অংশটা আমি টার্গেট করলাম, সেটা হচ্ছে আমার কি অভীষ্ট বাজার। যেখানে আমি চাইতেছি আমার অপারেশন পরিচালনা করতে, সেটা হচ্ছে অভীষ্ট বাজার বা টার্গেট মার্কেট। এরপর আসি অবস্থান গ্রহণ। মূলত হচ্ছে বাজারে প্রতিযোগী পণ্যের তুলনায় কোনো একটা পণ্য যদি ক্রেতাদের মনে বিশেষ স্থান দখল করে, তাকে বলে বাজারে অবস্থান গ্রহণ। যখন আমার একটা প্রোডাক্টের এমন একটা গুণ আমার
অন্য প্রতিযোগীদের কাছ থেকে আমার এই প্রোডাক্টটাকে আলাদা করে এবং তারা আমার প্রোডাক্ট সম্বন্ধে ভালো একটা ধারণা পোষণ করে, তখন কি হয়, আমার মার্কেটে একটা পজিশনিং তৈরি হয়। এরপরে আমরা দেখি যে অর্পণ বা অফারিংস এবং ব্র্যান্ড বা ভ্যালু, সরি, ব্র্যান্ড। তো অর্পণ বা অফারিংসটা হচ্ছে কি, মূলত ভোক্তার চাহিদা অনুধাবনের পর বাজারজাতকারী ওই চাহিদা মেটানোর জন্য পণ্য, সেবা, তথ্য বা অভিজ্ঞতা বা যেটাই হোক, যেইটা বাজারজাতকারী ভোক্তার সামনে নিয়ে আসে, তারা অফার করে, সেটাই হচ্ছে কি অর্পণ। মানে আমি ভোক্তার চাহিদা অনুধাবন করার পরে আমি সে যেই ধরনের প্রোডাক্ট চাচ্ছে, যেই ধরনের বৈশিষ্ট্যের প্রোডাক্ট চাচ্ছে, আমি এই বৈশিষ্ট্য অনুধাবন করে আমি তার সামনে যে প্রোডাক্টটা দিচ্ছি, সেটাই হচ্ছে কি অর্পণ। তাহলে অর্পণটা হচ্ছে বা অফারিংস হচ্ছে ভোক্তার চাহিদা অনুধাবনের পর বাজারজাতকারী তা মেটানোর জন্য পণ্য, সেবা, তথ্য, অভিজ্ঞতা যেটাই বাজারজাত করে সেটাই হচ্ছে অর্পণ। আর ব্র্যান্ড, এই যে আমি ব্র্যান্ড হচ্ছে কি, যে একটা নাম, প্রতীক অথবা সবগুলোর সংমিশ্রণ বা চিহ্ন বা ডিজাইন, যেটা দেখলে আমার মনে একটা ভালো অনুভূতি হয়, আমার কাছে মনে হয় একটা নির্ভরতার জায়গা তৈরি হয়, সেটা হচ্ছে ব্র্যান্ড। বিষয়টা তাহলে কি, ব্র্যান্ড হচ্ছে এমন একটা নাম, প্রতীক বা চিহ্ন যেগুলো উৎপাদনকারীর পণ্য বা সেবাকে প্রতিযোগীর পণ্য বা সেবা থেকে পৃথক করে। আচ্ছা, এরপরে আমরা আসি যে ক্রেতা ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি। আসলে ভ্যালু একটু আলোচনা করা হয়েছে। তো ভ্যালু বিষয়টা কি, যে ভ্যালু হচ্ছে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু। আমি মনে করতেছি যে মানে আমি যে টাকা ব্যয় করে কোনো প্রোডাক্ট কিনেছি এবং পণ্য থেকে যে প্রাপ্ত সুবিধা, এই দুইটার যে পার্থক্য, এটাই হচ্ছে কিন্তু ক্রেতা ভ্যালু। এরপরে আসি আমরা অর্পণ ও ব্র্যান্ড বা অফারিংস এন্ড ব্র্যান্ড। মূলত অর্পণ বলতে মার্কেটে ক্রেতাদের চাহিদা বা অভাব বা ক্রেতাদের যে চাওয়া, এটা সম্বন্ধে অ্যানালাইসিস করার পর, চাহিদা অনুধাবনের পর বাজারজাতকারী তা মেটানোর জন্য পণ্য, সেবা, তথ্য, অভিজ্ঞতা যেটাই কিনা তার সামনে প্রেজেন্ট করে, যেটা তার সামনে অর্পণ করে, যেই পণ্য সে মার্কেটে বাজারজাত করে, সেটাই হচ্ছে অফারিংস বা অর্পণ। মানে আর মোদ্দা কথা হচ্ছে যে ক্রেতাদের অভাব বোঝার পরে বা ক্রেতাদের চাহিদা অনুধাবনের পর সেই চাহিদা অনুসারে যে ধরনের প্রোডাক্টটা একজন বাজারজাতকারী মার্কেটে আনতেছে, সেটাই হচ্ছে অর্পণ। আর অন্যদিকে ব্র্যান্ড হচ্ছে কি, ব্র্যান্ড হচ্ছে একটা একটা ব্র্যান্ড হচ্ছে একটা ডিজাইন, চিহ্ন বা একটা কোনো নাম, প্রতীক, যেটা কিনা আমাদের মধ্যে আস্থা তৈরি করে যে না, এই প্রোডাক্টটা ভালো। ব্র্যান্ড হচ্ছে এমন একটা পণ্য যেটা কিনা অন্য সব প্রতিযোগীর কাছ থেকে, যে এই যে বাজারজাতকারী তার প্রোডাক্টটারে সে আলাদাভাবে তার একটা আলাদা ইমেজ তৈরি করে ভোক্তাদের কাছে, সেটাই হচ্ছে ব্র্যান্ড। আচ্ছা, এরপরে আসি ক্রেতা ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি বা কাস্টমার ভ্যালু এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো মূলত কাস্টমার ভ্যালুটা কি, যে কাস্টমার ভ্যালু হচ্ছে যে পণ্য থেকে প্রাপ্ত যে সুবিধা এবং এই পণ্যের জন্য যে ব্যয়িত অর্থ, এই ব্যয়িত অর্থের থেকে যদি সুবিধার পরিমাণ বেশি হয় বা উপযোগিতার পরিমাণ বেশি হয় ওই পণ্যের বা সেবার, তাইলে কিন্তু এটা ক্রেতা ভ্যালু। একটা ভ্যালু সবসময় কি করতে হয়, সবসময় ধনাত্মক হতে হয়। বাজারজাতকরণকারীকে সবসময় খেয়াল রাখতে হয় একটা পণ্যের ভ্যালু যাতে সর্বদা ধনাত্মক থাকে। কারণ যখনই একটা পণ্যের ভ্যালু পণ্যের দামের চেয়ে বা আমার ব্যয়িত অর্থের চেয়ে যখন উপযোগিতাটা বেশি হবে, তাহলে কিন্তু আমি এই প্রোডাক্টটা ক্রয় করবো, অন্যথায় কিন্তু আমি এই প্রোডাক্টটা ক্রয় করবো না। এরপর আসি ক্রেতার সন্তুষ্টি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন। একটা কাস্টমার একটা প্রোডাক্ট সম্বন্ধে যেরকম তার পারসেপশন থাকে, তার মূলত এই পারসেপশনটা বন্ধু বান্ধব, পরিচিত জন, আত্মীয় স্বজন বা আমি যে বিজ্ঞাপন দিয়েছি, আমি যে প্রচার প্রচারণা চালিয়েছি, সেই প্রচারণা এবং বিজ্ঞাপন দেখে একজন ব্যক্তির এই প্রোডাক্ট সম্বন্ধে যে পারসেপশন তৈরি হয়,
আমি যদি পরবর্তীতে এটা মিট আপ করতে পারি বা আমার এই ক্রেতার প্রত্যাশার সাথে যদি আমার যে অফারিংস এটা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, আমার যে অর্পণ এটা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে কিন্তু আমার ওই ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি তৈরি হয়। এবং এই ক্রেতার সন্তুষ্ট হলেই কিন্তু আমার পরবর্তীতে একটা লং টার্ম সাস্টেনেবল একটা লং টার্ম রিলেশনশিপ তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। এরপরে আসে আমি বাজারজাতকরণ প্রণালী বা মার্কেটিং চ্যানেল। মূলত বাজারজাতকরণ প্রণালী হচ্ছে কি, একটা প্রোডাক্ট তৈরি করার পর উৎপাদনকারীর কাছ থেকে এন্ড ইউজার বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে চ্যানেলটা ইউজ হয়, যেই মানুষগুলা এর মধ্যে যেই প্রতিষ্ঠান বা মানুষগুলো এর মধ্যে থাকে, এই সার্বিকভাবে যে প্রণালীর মাধ্যমে এই উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে এন্ড ইউজারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়, সেটাই হচ্ছে কি বাজারজাতকরণ প্রণালী বা মার্কেটিং চ্যানেল। অন্যদিকে যদি আমরা সাপ্লাই চেইন বা সরবরাহ শিকল দেখি, সরবরাহ শিকল হচ্ছে কি যে কাঁচামাল মূলত এটা কিন্তু এই যে বাজারজাতকরণ প্রণালী এটা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে এন্ড ইউজারের কাছে পৌঁছানোর জন্য যে প্রণালী। আর একটা কাঁচামাল ক্রয় করা থেকে একজন উৎপাদনকারী যার থেকে কাঁচামাল ক্রয় করতেছে, কাঁচামালটা তার কাছে আসতেছে এবং সে যে এই কাঁচামাল দিয়ে যে প্রোডাক্ট উৎপাদন করতেছে এইটা এন্ড ইউজারের কাছে যাচ্ছে। এই যে সার্বিক প্রক্রিয়া, সার্বিক প্রণালী, এটা হচ্ছে কি সরবরাহ শিকল বা সাপ্লাই চেইন। তাহলে মূলত সাপ্লাই চেইন বা সরবরাহ শিকল হচ্ছে একদম সার্বিক একটা অবস্থা যেখানে কিনা সরবরাহকারীর কাছ থেকে উৎপাদনকারীর কাছ থেকে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল আসে এবং এই র ম্যাটেরিয়ালস দিয়ে সে উৎপাদন করার পর প্রয়োজন যে অভিষ্ট পণ্য যে পণ্যটা উৎপাদন করার পর এই পণ্যটা ক্রেতা সাধারণের কাছে বা ভোক্তা সাধারণের কাছে পৌঁছানো পর্যন্ত যেই সার্বিক চ্যানেল, যেই সার্বিক প্রক্রিয়া, এটা হচ্ছে সাপ্লাই চেইন। আর মূলত বাজারজাতকরণ প্রণালী আর সাপ্লাই চেইনের মধ্যে পার্থক্যটা কি? সাপ্লাই চেইন হচ্ছে সার্বিক প্রক্রিয়া আর এটার একটা অংশ হচ্ছে বাজারজাতকরণ প্রণালী, যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা ভোক্তা সাধারণের কাছে পৌঁছানোর জন্য যে চ্যানেল, মূলত সেটাই হচ্ছে মার্কেটিং চ্যানেল। এরপরে আমরা আসি যে প্রতিযোগিতা বা কম্পিটিশন। আসলে একটা প্রতিযোগী কারা, যে প্রতিযোগী হচ্ছে যে আমার যে প্রোডাক্টটার বর্তমান যে আমি যেই প্রোডাক্ট লাইনে আছি বা আমার পণ্য সারি, এই একই সারিতে বা একই ধরনের প্রোডাক্ট যারা উৎপাদন করতেছে এবং ভবিষ্যতে যারা উৎপাদন করতে পারে, এই সব হচ্ছে আমার প্রতিযোগী। এবং এর সাথে সাথে আমাদের এই পণ্যের যে বিকল্প পণ্য আছে বা এটার সাবস্টিটিউট, এটার সাথে একই ধরনের যে প্রোডাক্ট গুলো আছে, যেটা ক্রয়ের জন্য ক্রেতারা আমার প্রোডাক্টের সাথে সাথে আমার একটা বাজারে যখন আসে, এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টটা একটা কম্পেয়ার করে সে কেনে। এই একই ধরনের শিল্পগুলা হচ্ছে কি আমার কম্পিটিটর। তার প্রতিযোগী হচ্ছে যে তারাই প্রকৃত এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, যার অর্পণ বা বিকল্প ক্রেতারা বিবেচনা করে এবং সবগুলোর সাথেই এবং যেই সকল পণ্যের সাথে আমার কোম্পানির প্রতিযোগিতা করতে হয়, তারাই আমি প্রতিযোগী। আচ্ছা, বাজারজাতকরণ পরিবেশ বা মার্কেটিং এনভায়রনমেন্ট। মূলত বাজারজাতকরণ, আমি যে একটা প্রোডাক্ট বাজারজাত করব, এটা যে ধরনের আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের মধ্য দিয়ে বাজারজাতকরণ করি, যেমন এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ হতে পারে, কোনো দেশের আইনগত পরিবেশ হতে পারে, হ্যাঁ, সামাজিক পরিবেশ হতে পারে। এই সকল বিষয়ের মধ্যে যেটা সকল বিষয়ের সাথে সকল বিষয়ের মধ্যে আমি সকল বিষয় নিয়ে যে পরিবেশ, সেটা হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ বা মার্কেটিং এনভায়রনমেন্ট। আবার এটা আমার আভ্যন্তরীণ পরিবেশ হইতে পারে, যে আমার অর্গানাইজেশনের অবস্থা, আমার স্ট্রেংথ, উইকনেস সবকিছু মিলাই হচ্ছে আমার বাজারজাতকরণ পরিবেশ, যে পরিবেশের মধ্য দিয়ে আমি পণ্য বাজারজাতকরণ করি। আচ্ছা, এরপরে আমরা আসি বাজারজাতকরণ ব্যবস্থাপনার কার্যাবলী বা বাজারজাতকরণ ব্যবস্থাপনার মৌলিক দায়িত্ব। মূলত বাজারজাতকরণের কার্যাবলী বা বাজারজাতকরণ ব্যবস্থাপকের কার্যাবলী, সে কি কি কাজ করে। বাজারজাতকরণ ব্যবস্থাপনা বা বাজারজাতকরণ মার্কেটিং ম্যানেজমেন্ট মূলত কি কাজ করে, ফার্স্টে আমরা দেখি যে ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজিস এন্ড প্ল্যান, বাজারজাতকরণের কৌশল ও পরিকল্পনার উন্নয়ন করে।
যে আমি কোন ধরনের বাজারে বাজারজাতকরণ করতে চাচ্ছি, এজন্য কি কি করা দরকার, কি কি করা লাগবে, এবং এই পরিকল্পনাটা করা, এবং এই যে লং টার্মে আমার মার্কেট ক্যাপচার করার জন্য কি কি ধরনের কৌশল বা কি কি ধরনের স্ট্র্যাটেজিজ আমার নিতে হবে সেটা সম্বন্ধে আলোচনা করে বা সেটা ডিসাইড করা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। এরপরে দেখো কি বলছে, যে বাজার সুযোগ ও ক্রেতা ভ্যালু নির্ধারণ করা, অ্যাসেসিং মার্কেট অপরচুনিটি এন্ড কাস্টমার ভ্যালু। কোন প্রোডাক্টের জন্য মার্কেটে সুযোগ আছে, বাজারে কোন মানে আমি কোন প্রোডাক্ট দিয়ে মার্কেটে ঢুকতে পারি, মার্কেটে ক্যাপচার করতে পারি, বা কোন মার্কেটে আমি অপারেশন পরিচালনা করতে পারি, এবং ক্রেতা ভ্যালু নির্ধারণ করা, কোন পণ্যের বাজারে চাহিদা আছে সেটা নির্ধারণ করা হচ্ছে কি মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ। এবং এই যে ক্রেতা ভ্যালু নির্ধারণ করা যায়, মানে এইরকম কয়েকটা সেক্টর বের করা যে আমি এইসব জায়গায় আমি বাজারজাতকরণ করতে পারি, ওর মধ্যে থেকে আমার কোম্পানির ক্যাপাবিলিটির সাথে আমার আমার যে স্ট্রেংথ আছে, আমার যে উইকনেস আছে, এই সবগুলোর চিন্তা ভাবনা, সবগুলো একই সাথে চিন্তা করে যেই ভ্যালুটা আমি দিতে পারবো সেই ভ্যালু পছন্দ করা, বা কাস্টমারের যে প্রোডাক্টটা আমি দিতে পারবো সেই ভ্যালুটা পছন্দ করা হচ্ছে চুজিং ভ্যালুস। আচ্ছা, এরপরে হচ্ছে ভ্যালু ডিজাইন করা বা ডিজাইনিং ভ্যালু। মূলত একটা পণ্য তৈরি করার ভ্যালু, একটা ভ্যালু পছন্দ করার পরে সেই ভ্যালুটার শুধু সেই ভ্যালুটা ডিজাইন করা না, সেই ভ্যালুটার দাম কেমন হবে, সেটার খুচরা মূল্যটা কেমন হবে, এটার ডিসকাউন্ট বা বাকি শর্তগুলা কেমন হবে, এই প্রোডাক্টের মান, ডিজাইন, বৈশিষ্ট্য কেমন হবে, এই সার্বিক বিষয়গুলা কিন্তু ভ্যালু ডিজাইন করার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসি ভ্যালু সরবরাহ করা বা ডেলিভারিং ভ্যালু। আমি যখন একটা ভ্যালু ক্রিয়েট করলাম বা একটা পণ্য তৈরি করলাম, এই বন্টন প্রণালীর মাধ্যমে, যে খুচরা বিভিন্ন বন্টন প্রণালী ইউজ করে খুচরা বিক্রেতা বা এটা পাইকারি বিক্রেতা অথবা আমার ব্যক্তিক বিক্রয়, এর মাধ্যমে ভ্যালুটা কাস্টমারের কাছে সরবরাহ করা, কাস্টমারের কাছে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে কি ডেলিভারিং ভ্যালু বা ভ্যালু সরবরাহ করা। কাস্টমারের কাছে ভ্যালু সরবরাহ করলাম, কাস্টমার ভ্যালুটা পাইলো, সে ইউজ করলো বা এইটার সে উপযোগ গ্রহণ করলো, এটাই কিন্তু শেষ না। এই কাস্টমারের সাথে টাইম টু টাইম যোগাযোগ মেনটেন করা, যে প্রোডাক্টটা তার সার্বিক যে তার যে ইয়ে ছিল কোম্পানির প্রতি বা এই প্রোডাক্টের প্রতি, যার যা সে সন্তুষ্ট কিনা প্রোডাক্টের প্রতি, এটা এইরকম কমিউনিকেশন মেনটেন করা, এবং একটা প্রোডাক্ট তৈরি করার পর এই যে কাস্টমারের কাছে এইটার বার্তা পৌঁছানো যে আমার একটা প্রোডাক্ট আছে, এই এই সংক্রান্ত যে যোগাযোগ, এটাও কিন্তু কমিউনিকেটিং ভ্যালুর মধ্যে বা ভ্যালু সংক্রান্ত যোগাযোগের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি প্রবৃদ্ধি ও ভ্যালু ধরে রাখা, যে সাস্টেইনিং গ্রোথ এন্ড ভ্যালু। এই যে আমি ভ্যালু সরবরাহ করলাম, কাস্টমারের সাথে যোগাযোগ মেনটেন করলাম, এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে আমার আস্তে আস্তে উত্তরোত্তর মানে আমার এই মার্কেটিং ম্যানেজমেন্টের চেষ্টা থাকবে একটা সাস্টেইনিং গ্রোথ, একটা প্রবৃদ্ধি অর্জন করা, আরো কাস্টমার, নতুন নতুন কাস্টমার সেগমেন্টের কাছে পৌঁছানো, এবং এই যে ভ্যালু আছে এটার মান ধরে রাখা, এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, এই লেভেল সম্বন্ধে প্রতিনিয়ত মার্কেটিং ম্যানেজমেন্টে কি করতে হয়, খোঁজ খবর রাখতে হয়, প্রতিনিয়ত রিসার্চ করতে হয়, এবং কাস্টমারের নতুন নতুন কি কি ভ্যালু অ্যাড করা যায় একটা প্রোডাক্টে, সেই ধরনের চিন্তা ভাবনা করতে হয়। এই সার্বিক কাজগুলো কি করে বাজারজাতকরণ ব্যবস্থাপনা করে থাকে। আচ্ছা, আমরা পরে দেখি যে চাহিদা ব্যবস্থাপনা বা ডিমান্ড ম্যানেজমেন্ট। চাহিদা ব্যবস্থাপনা বা ডিমান্ড ম্যানেজমেন্ট কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। যে বাজারজাতকরণ ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে কি ক্রেতাদের চাহিদা অনুসরণ করা। একটা প্রোডাক্টের চাহিদা সব সময় মার্কেটে সেম থাকে না, আবার অনেক সময় একটা প্রোডাক্টের চাহিদা দেখা যায় যে একেবারে থাকেই না, আবার ওই পণ্যের চাহিদা, আবার অন্য একটা প্রোডাক্টের চাহিদা প্রচুর, খুব এমন হতে পারে প্রচন্ড চাহিদা, মাত্রাতিরিক্ত চাহিদা থাকতে পারে। তো এরকম এক একজন ব্যবস্থাপককে এই সবগুলা বিষয়, বিভিন্ন বিষয় মার্কেটের যে এই যে চাহিদার বিভিন্ন বিষয়গুলা দেখে বাজারজাতকরণ ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। একটা মার্কেটে যেই ধরনের চাহিদা আছে ওই চাহিদার মোকাবেলা করার জন্য
বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। তো আমরা মূলত এখন এই স্লাইডে সেই জিনিসগুলো আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে ঋণাত্মক চাহিদা। ঋণাত্মক চাহিদাটা কি? যে যখন বেশি বাজারের বেশিরভাগ ক্রেতাই প্রোডাক্টটা অপছন্দ করে, তারা কিনতে চায় না, প্রোডাক্টটা সম্বন্ধে তাদের মূলত প্রোডাক্টটার তাদের ভাবে ওইভাবে সমাদৃত না, এবং তারা চেষ্টা করে এটা ক্রয় থেকে বিরত থাকে। এরকম যদি চাহিদা থাকে এটা ঋণাত্মক চাহিদা বলে। যেমন মার্কেট, যদি আমরা গাড়ির সিট বেল্ট বাঁধার কথা বলি, অনেকেই গাড়ির সিট বেল্ট বাঁধতে চায় না। এখন এইটার সম্বন্ধে যদি আমি কাস্টমারের এই যে সিট বেল্ট বাঁধা, হ্যাঁ, এটা সম্বন্ধে যদি কাস্টমাররা আমি সচেতন করতে পারি, আমরা যদি সিট বেল্টটা এটার উপকারিতা অপকারিতা কাস্টমাররা ভালোভাবে জানানো যায়, তাহলে কিন্তু সে এটা মানে সে এটা ইউজের। এরপরে আসি আমরা চাহিদা ব্যবস্থাপনা বা ডিমান্ড ম্যানেজমেন্ট। তো চাহিদা আমরা জানি যে কিছুক্ষণ আগেও দেখলাম, আসলে চাহিদার ব্যবস্থাপনা মার্কেটিং ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু হচ্ছে বা মূল কাজ কিন্তু হচ্ছে যে ক্রেতাদের চাহিদা অনুসরণ করা বা অনুধাবন করা এবং এই চাহিদার প্রয়োজন মেটানো। এখন কিন্তু মার্কেটে কিন্তু সবসময় একটা প্রোডাক্টের চাহিদা সবসময় একই রকম থাকে না, বা দেখা যায় যে এক এক প্রোডাক্টের চাহিদা কিন্তু এক এক রকম থাকে। একটা মার্কেটে এন্টার করার সময় এক একটা প্রোডাক্টের চাহিদা এক এক রকম থাকে। সেই ক্ষেত্রে তাহলে এই যে কোম্পানিকে এক এক সময় যেহেতু এক এক ধরনের চাহিদার সম্মুখীন হইতে হয়, এজন্য বিভিন্ন অবস্থার ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। বিভিন্ন ধরনের চাহিদার ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনাকে বা মার্কেটিং ম্যানেজমেন্টকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। যেমন প্রথমে আমরা যদি আসি যে ঋণাত্মক চাহিদার যদি একটা বাজার হয়, ঋণাত্মক চাহিদার বাজারের ক্ষেত্রে কি হয়? দেখা যায় যে বেশিরভাগ ক্রেতাই এই যে প্রোডাক্টটা আছে এটারে অপছন্দ করে, তারা এটা কিনতে চায় না এবং এটা কেনা থেকে বিরত থাকে। এরকম ঋণাত্মক চাহিদার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমরা যদি দেখি যে মাছের বাজারে যদি আমরা যাই, আমরা যদি কিন্তু যে তেলাপিয়া বা পাঙ্গাস, এটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তখন যদি পাঙ্গাস মাছ, অনেকেই বলতেছে না পাঙ্গাস মাছ খাবো না। এখন পাঙ্গাস মাছ বাজারজাতকরণ তো বন্ধ হয়ে যাবে না। তো এই জন্য পাঙ্গাস মাছটা এইটার যে গুণাবলী আছে বা এইটা যে অন্যান্য মাছ আর এটা মাছ যে মোরলেস সেম, এটা যদি আমার কাস্টমারকে বোঝানো যায়, মানে এক্ষেত্রে যে যদি যেসব প্রোডাক্টের ঋণাত্মক চাহিদা থাকে মার্কেটে, যদি এর কি কারণ, এই পণ্যটা অপছন্দের কারণ বিশ্লেষণ করা যায়, বের করা যায়, এবং এটা এটা এইটা বিশ্লেষণ করে এই কারণটা রিমুভ করার বা এই কারণটা মানে এই কারণটা ওই প্রোডাক্টটা থেকে যদি মানে ওই প্রোডাক্টটা যদি নতুন ভাবে তৈরি করা যায়, বা কি কারণে প্রোডাক্ট কিনতেছে না এই কারণটা যদি ওখান থেকে সরায় দেওয়া যায় ওই প্রোডাক্টের বৈশিষ্ট্য থেকে, অথবা যদি পণ্যটা এই ডিজাইনটা পছন্দ না, আমি নতুন ভাবে ডিজাইন করে দেই, পণ্যটা পুন ডিজাইন করা যেটা বলে। যদি আমি প্রোডাক্টের মূল্য কিছুটা যে না আমার মূল্যটা আরেকটু যদি কমাই, যদি আমার এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে যে ঋণাত্মক চাহিদার বাজারের ক্ষেত্রে পণ্য অপছন্দের কারণ বিশ্লেষণ করা যাইতে পারে, পণ্যের পুন ডিজাইন করা যাইতে পারে, নতুন নতুন এখানে বৈশিষ্ট্য অ্যাড বা রিমুভ করা যাইতে পারে, এবং বিক্রয় প্রসারটার কার্যক্রম বাড়ায়া দেখা যাইতে পারে যে এটার চাহিদাটারে ধনাত্মক করা যায় কিনা বা চাহিদা বাড়ানো যায় কিনা। এরপরে আসি যে শূন্য চাহিদা বা নো ডিমান্ড। নো ডিমান্ডের পণ্যটা কি? যে অনেক সময় যে এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে মানুষের কাছে, নর্মাল মানুষের কাছে বা ক্রেতা সাধারণ কাছে তাদের তেমন কোনো তথ্য থাকে না। যে পণ্যের শূন্য চাহিদার ক্ষেত্রে দেখা যায় যে ক্রেতারা পণ্য সম্পর্কে অবগত থাকে না, বা পণ্যের এই যে কারণে পণ্যের ব্যাপারে তারা আগ্রহী হয় না। তো নতুন পণ্য বা নতুন পণ্য যদি হয়, এটা প্রচারণার অভাবে অথবা পুরাতন পণ্যই প্রচারণার অভাবে দেখা যায় যে পণ্যের চাহিদা শূন্য থাকতে পারে। যেমন আমরা যদি দেখি যে গ্রামের একটা সচ্ছল ফ্যামিলি যারা কিনা ইজিলি একটা ওয়াশিং মেশিন কিনতে পারে, কিন্তু এই ওয়াশিং মেশিন কেনার তাদের আগ্রহ থাকে না। কারণ কি? এটার ইউটিলিটিস বা এটার যে উপযোগিতা, এটার ইউজের যে মানে ইউজের যে প্রসিডিউর, এটা হয়তো ওই গ্রামের যে সচ্ছল ফ্যামিলির, সচ্ছল কোনো গৃহিণী তার কাছে সে নাও জানতে পারে।
যে কারণে তার কাছে এই প্রোডাক্টটার চাহিদাটা শূন্য হয়। তো এই ক্ষেত্রে পণ্যের সুবিধার সাথে যদি ব্যক্তির স্বাভাবিক যে প্রয়োজন বা ব্যক্তির আগ্রহের যদি যোগসূত্র স্থাপন করা যায়, তাহলে কিন্তু পণ্যটার চাহিদা অনুভব সে পরবর্তীতে করবে। অথবা যদি এটা ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে তার সাথে পরিচিতকরণ করা যায়, ক্রেতাদের এই প্রোডাক্টের সাথে পরিচিত করা যায়, তাহলে কিন্তু এটার চাহিদা বাড়বে। অথবা বিকল্প পণ্য, যদি যে এই প্রোডাক্টটা কাস্টমার নিচ্ছে না, আমরা যদি বিকল্প কোনো পণ্য, যে শূন্য চাহিদার যে প্রোডাক্টটার বিকল্প একই ধরনের কাছাকাছি কোনো পণ্য যদি উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু শূন্য চাহিদার বাজারে ধনাত্মক চাহিদার বাজারে পরিণত করা যায়। এরপরে যেটা দেখতেছি সুপ্ত চাহিদা বা লেটেন্ট ডিমান্ড। সুপ্ত চাহিদা কি? সুপ্ত মানে কি? ঘুমন্ত বা ভেতরে আছে এরকম। মানে একজন মার্কেটারের বা একজন বাজারজাতকারীর কিন্তু মেইন টার্গেট হচ্ছে এই সুপ্ত চাহিদার বাজার, যেখানে কিনা কোনো পণ্যের চাহিদা আছে, কিন্তু আমার বাজারে যে প্রচলিত ধরনের যে প্রোডাক্ট গুলো আছে এটা দিয়ে এই চাহিদার ডিমান্ড ফুলফিল করা পসিবল না। এই ক্ষেত্রে এটা আমার জন্য একটা অপরচুনিটি। মার্কেট একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে কিন্তু এই সুপ্ত চাহিদার বাজার কি খুঁজতে হয়, যে কোথায় আমার সুপ্ত চাহিদা আছে, এবং এই সুপ্ত চাহিদাটা তারা কি করতে হয়, একটা এটা রিভিল করতে হয়, এবং তার একটা মানে এই মূলত কি করতে হয়, যে এখানে কতটুকু ক্রেতা আছে, সুপ্ত চাহিদা মেটানোর মতো পণ্য আছে কিনা, যদি না থাকে সুপ্ত চাহিদা মেটানোর জন্য যে ধরনের পণ্য দরকার ওই রকম পণ্য উৎপাদন করতে হয় এবং তা বাজারজাতকরণ করতে হয় এই মার্কেটিং ম্যানেজমেন্টকে। আচ্ছা, এরপরে আসে ক্রমহ্রাসমান চাহিদা। এটা কিন্তু একটা যে ডিক্লাইনিং ডিমান্ড, এটা কিন্তু একটা অবভিয়াস বিষয় যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরই তার পণ্যের জীবন চক্রের কোনো না কোনো পর্যায়ে কিন্তু ক্রমহ্রাসমান চাহিদার সম্মুখীন হইতে হয়। যে এই ক্ষেত্রে কোনো পণ্যের চাহিদা যখন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে তাকে ক্রমহ্রাসমান চাহিদা বলে, এবং প্রত্যেক প্রতিষ্ঠানকেই কোনো এক সময় এই ধরনের চাহিদার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপনার যে কাজগুলো থাকে, যে এই এই চাহিদা মোকাবেলার জন্য বা এটারে যদি একটু বাড়ানোর জন্য যে চাহিদা হ্রাসের কারণ খুঁজে বের করা এবং সেটা সলিউশন করা, এবং নতুন ক্রেতার অনুসন্ধান করা, যে আমার যে এই বাজার, নতুন বাজার বা নতুন ক্রেতার অনুসন্ধান করা, এটা একই বাজার হইতে পারে, নতুন নতুন ক্রেতা অনুসন্ধান করা অথবা নতুন নতুন বাজার অনুসন্ধান করা, এবং কি প্রোডাক্টের বৈশিষ্ট্যের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা। যে যে প্রোডাক্টটা কাস্টমাররা মনে করতেছে যে প্রোডাক্টটা চেঞ্জ আনা দরকার, যেমন বাটা যদি দেখি, বাটা কিন্তু অনেকে বলতেছে যে বাটার শু কোয়ালিটিস ভালো, কিন্তু বাটার যে ডিজাইনের মধ্যে ভ্যারিয়েশন নাই। তো বাজারের বাটার যদি চাহিদা ডে বাই ডে কমতে থাকে, সেক্ষেত্রে বাটার কি করবে, তার চাহিদা রিভাইভ করার জন্য মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে বাজারে কি ধরনের প্রোডাক্টের চাহিদা আছে ওই ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে, ওই ডিজাইনের প্রোডাক্ট তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে অনিয়মিত চাহিদা বা ইরেগুলার ডিমান্ড। অনিয়মিত চাহিদা বিষয়টা কি? যেটার অনেক পণ্য আছে যেটার চাহিদাটা রেগুলার না, এটা হচ্ছে কোনো মৌসুমে বা কোনো সিজনে চাহিদাটা বেড়ে যায়, অথবা দিনের বিভিন্ন সময়ে চাহিদাটা বেশি থাকে। আবার হ্যাঁ, এইটার চাহিদা, যেই প্রোডাক্টের চাহিদাটা রেগুলার না, যেমন বর্ষাকালে ছাতার ডিমান্ডটা বেড়ে যাওয়া, ঠিক আছে। এখন এইরকম অনিয়মিত চাহিদার পণ্য যদি আমি রেগুলারলি বিক্রি করতে চাই, তাহলে বাজারজাতকরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে দায়িত্ব কি, যে বাজারজাতকরণ কর্মসূচির মাধ্যমে ভোক্তাদের কেনার সময় বা ক্রয় সময়কে প্রভাবিত করা, তাদের কাছে এই মেসেজটা দেয়া যে ছাতা শুধু বর্ষাকালে না, গ্রীষ্ম বা অন্য সময় কিন্তু এই যে রোদ থেকে বাঁচানোর জন্য কাজে লাগে। তো এরকম একটা মেসেজ প্রদান করা, বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করা, যাতে ভোক্তারা অন্য সময় বা ভোক্তার যে ক্রয়ের সময়টাকে প্রভাবিত করা যায়, চেঞ্জ করা যায় বা প্রভাবিত করা যায়। এরপরে কি, যে মূল্য, তারপরে বিক্রয় প্রসার, মূল্য কমানো যেতে পারে, যে যে অফ সিজনে মূল্যটা একটু কমায় দেয়া, তারপরে বিক্রয় প্রসারের বাড়ানো অফ সিজনে, হ্যাঁ, অথবা যখন চাহিদা বাড়তেছে তখন আমার এটার প্রোডাক্টের দাম বাড়াচ্ছি, চাহিদা যখন কম, চাহিদা দাম কমায় দিলাম। এই টাইপের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির মাধ্যমে কি করা হয়, এই যে অনিয়মিত চাহিদা এটা মোকাবেলা করা যায়। এরপরে আসি পরিপূর্ণ চাহিদা। মূলত কোন পণ্যের বিক্রয় যখন কোম্পানির প্রত্যাশিত পরিমাণ হয়, তাকে কি বলে? পরিপূর্ণ চাহিদা বলে। এই অবস্থায় কোম্পানির বিক্রয় কিন্তু, যে আমার যে উৎপাদন এবং আমার যে বিক্রয় সেটা স্যাটিসফ্যাক্টরি হয়, আমি যে উৎপাদন করেছি এবং আমি যে বিক্রয় করছি
দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান থাকে। তো এই ক্ষেত্রে আমার চাহিদা যাতে হ্রাস না পায় সেই জন্য সবসময় একটা রিসার্চ করা, যে চাহিদার স্তরকে ধরে রাখার জন্য এবং প্রতিনিয়ত মার্কেট রিসার্চের মাধ্যমে বাজারে কি ধরনের প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা কি করলে আর কি ভ্যালু ক্রিয়েট করলে এটা আরো বেশি সমাদৃত হবে, এবং প্রতিযোগিতামূলক অবস্থায় চাহিদা বজায় রাখার জন্য কি করতে হবে, পণ্যের মান ডে বাই ডে ডেভেলপ করতে হবে, এবং ক্রেতা সন্তুষ্ট কিনা তা সবসময় যাচাই করা, এইটা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমার যে ডিলার আছে তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা আমার প্রোডাক্টটাই রাখে। এরপরে আমরা দেখি যে পরিপূর্ণ চাহিদার পরে মাত্রাতিরিক্ত চাহিদা বা এক্সেসিভ ডিমান্ড বা ফুল ওভারফ্লোয়িং ডিমান্ড। মানে কি, যেমন যদি আমরা বিদ্যুতের দেখি বা গ্যাসের, সরকার কিন্তু গ্যাসের প্রচন্ড চাহিদা, বিদ্যুতের প্রচন্ড চাহিদা, কিন্তু সরকার মানে আমি চাইলেই কিন্তু পারতেছি না সবাইকে স্যাটিসফাইড করার জন্য। এই তো এইরকম মাত্রাতিরিক্ত চাহিদা, বা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে পেঁয়াজের বাজার এমন হয়ে যায় যে খুব চাহিদা, তো এইরকম চাহিদা বা প্রত্যাশা পূরণ করার ক্ষমতার তুলনায় যদি চাহিদাটা বেশি হয়, আমি ভোক্তার বা ক্রেতার প্রত্যাশা পূরণ করার তুলনায় আমার চাহিদা বেশি হয়, তাইলে কিন্তু আমার মাত্রাতিরিক্ত চাহিদার বাজার বলে সেটাকে। এবং এই ক্ষেত্রে কি করতে হয়, স্বাভাবিকভাবে চাহিদা যোগানের উপর যেহেতু পণ্যের দাম নির্ধারিত হয়, যখনই চাহিদা বেড়ে যাবে প্রোডাক্টের দামটা বেড়ে যাবে। আচ্ছা, এটা কি করা যায়, তখন যখন এরকম চাহিদা বেশি থাকে, আমার যে বিক্রয় প্রসার এবং সেবা কার্যক্রম এটা সাময়িকভাবে হ্রাস করা যায়, এবং কম লাভজনক বাজার থেকে, যেখানে আমার লাভটা কম হচ্ছে, সেই জায়গা থেকে ইচ্ছা করলে আমার বাজারজাতকরণ যে অপারেশন এটা উঠায় ফেলা যায়। আচ্ছা, এরপরে আছে ক্ষতিকর চাহিদা বা অস্বাস্থ্যকর চাহিদার পণ্য। তো এমন অনেক পণ্যদ্রব্য যেটা কিনা ভোগ করলে সমাজ বা ব্যক্তি জীবনে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি হয়, তাদের অস্বাস্থ্যকর একটা অবস্থা তৈরি হয়, তাদের ক্ষতি হয়। এরকম ক্ষেত্রে কি করতে হয়, সেসব চাহিদার ক্ষেত্রে, যেমন ধরো এটা যদি আমরা যে মাদক দ্রব্য হইতে পারে, যে অস্ত্র হইতে পারে, এগুলার একটা কি হয়, সমাজের ক্ষতিকর একটা প্রভাব আছে। এসব পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরে কি করতে হয়, ভোক্তাদের এটা ভোগে নিরুৎসাহিত করতে হয়। যেমন আমি যদি সিগারেট দেখি, যে সিগারেটের প্যাকেটে কিন্তু যে সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ধূমপান মৃত্যুর কারণ, এই জিনিসগুলো তুলে দেয়। মূলত কি করা হয় এর মাধ্যমে, এই ক্ষতিকর চাহিদাটা এটার করার জন্য, এই ডিমান্ডটাকে ব্যবস্থাপনা করার জন্য, ম্যানেজ করার জন্য ভোক্তাদের ভোগে নিরুৎসাহিত করা হয়। এবং এই ক্ষেত্রে কি, পণ্যের মূল্য বৃদ্ধি করা যায় এবং পণ্য দুষ্প্রাপ্য করা, এসব করলে এই মানে এইভাবে এটার চাহিদাটা ম্যানেজ করতে হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি যে বাজারজাতকরণ ব্যবস্থাপনার বিভিন্ন মতবাদ সমূহ বা বিভিন্ন ফিলোসফিস, যে বিভিন্ন সময় বাজারজাতকরণ, আজকের যে মার্কেটিং ম্যানেজমেন্ট আজকের যে অবস্থায় আসছে, এটা কিন্তু হুট করে চলে আসে নাই। বিভিন্ন সময় মার্কেট অ্যানালাইসিস করে বাজারজাতকরণ বিভিন্ন ফিলোসফি গ্রহণ করছে, তারা বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতবাদের উপর বেস করে মার্কেটিং ম্যানেজমেন্ট কাজ করেছে। তো বাজারজাতকরণের যাবতীয় কর্মকাণ্ড যে সুচিন্তিত নীতি, যুক্তি বা দর্শনের ভিত্তিতে পরিচালিত হয়, তাকেই কিন্তু বাজারজাতকরণ ব্যবস্থাপনার মতবাদ বলে। তো বাজারজাতকরণ ব্যবস্থাপনার বিভিন্ন মতবাদ আছে। একটা হচ্ছে আমার এই স্লাইডে একটু আছে যে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে, এটা আসলে হবে বাজারজাতকরণ ব্যবস্থাপনার মতবাদ বলে, বিভিন্ন মতবাদ বলে। তো এখানে উৎপাদন মতবাদ, এটা হচ্ছে 1860 থেকে 1920 সাল পর্যন্ত কিন্তু প্রায় সকল কার্যক্রম, সকল মার্কেটিং ম্যানেজমেন্ট এই উৎপাদন ব্যবস্থাপনার মানে উৎপাদন মতবাদের উপর বেস করে কিন্তু চলেছে। এই উৎপাদন মতবাদে মনে করা হয় যে মার্কেটে, যে আমি যদি বাজারে যদি আমার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকে, প্রচুর পরিমাণে আমার প্রোডাক্টটা থাকে, এবং এটা যদি ভোক্তার বা ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে হয়, তাহলে তারা পণ্যটা ক্রয় করবে এবং এই পণ্যটার বাজারে চাহিদা থাকবে। এখানে কি করা হয়, যে এই যে উৎপাদন মতবাদে প্রোডাক্টের গুণাবলী বা প্রোডাক্টের বৈশিষ্ট্যর দিকে নজর দেওয়াটা একটু কম হয়, এবং এখানে কিন্তু
ভোক্তার যে কাস্টমার যে স্যাটিসফ্যাকশন, কাস্টমার যে একটা কাস্টমারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, ওটার উপর জোর কম দেওয়া হয়। এখানে মনে করা হয় যে আমার বেশি করে উৎপাদন করতে হবে, মার্কেটে কাস্টমার অ্যাভেলেবিলিটি, এই উৎপাদিত পণ্য মার্কেটটা অ্যাভেলেবল থাকতে হবে, এবং এটা বেশি উৎপাদনের মাধ্যমে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। যদি এই জিনিসগুলো থাকে সেক্ষেত্রে কি হবে, আমার প্রোডাক্টটা মার্কেটে আমার প্রোডাক্টটা বেশি বেশি তখন চলবে। আচ্ছা, এরপরে আমরা যেই এরপরে যে মতবাদটা আসলো, বা এরপরে আমি যে মতবাদটা দেখতেছি, এটা হচ্ছে পণ্য মতবাদ। পণ্য মতবাদ বা দ্য প্রোডাক্ট কনসেপ্ট। এখানে মূলত পণ্যের কার্যকারিতা এবং পণ্যের বৈশিষ্ট্যের দিকে মেইন ফোকাসটা দেওয়া হয়েছে। এখানে মনে করা হয় যে আমরা যদি মার্কেটে ভালো প্রোডাক্ট দেই, ভালো বৈশিষ্ট্যের, ভালো কার্যকারিতার ভালো পণ্যসমূহ ক্রেতারা সবসময় পছন্দ করবে। অর্থাৎ এখানে পণ্যের মানের ব্যাপারে খুবই সচেতন। এই এই সময়টাতে বা এই মতবাদে পণ্যের মানের দিকে বেশি মাত্রায় সচেতনতা দেওয়া হয়। আচ্ছা, এরপর যে মতবাদটা হচ্ছে বিক্রয় মতবাদ বা সেলিং কনসেপ্ট। বিক্রয় মতবাদ এটা মূলত 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত খুব এটার অনুসরণ করা হয়, ব্যাপকভাবে অনুসরণ করা হয়। তো এখানে মনে করা হয় যে আমার অধিক বিক্রয় করতে হবে, অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করব। এবং অধিক বিক্রয়টা কিভাবে করব, এটা আমি একটা প্রোডাক্টের যত বেশি বিজ্ঞাপন দিব, একটা প্রোডাক্টের যত বেশি বিক্রয় এবং প্রসারমূলক আমি কার্যক্রম গ্রহণ করব, এটা মানুষের কাছে এই মেসেজটা যত বেশি পৌঁছানো যাবে, এই প্রোডাক্টের বিক্রয় তত বেশি বাড়বে। আর বিক্রয় যত বেশি বাড়বে, আমার এটার মুনাফা তত বেশি হবে। এখানে কিন্তু মনে করা হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটিও ফ্যাক্ট না, মানুষের কি চাহিদা ওইটাও ফ্যাক্ট না, কিন্তু মানুষের যদি বোঝানো যায় এটার চাহিদা আপনার আছে, তারা যদি এটা ধারণা দেওয়া যায়, বেশি বেশি বিজ্ঞাপন, বেশি বেশি বিক্রয় প্রসার করা যায়, তাহলেই মানুষ এটা কিনবে। আচ্ছা, এরপরে যে মতবাদটা, এটা হচ্ছে বাজারজাতকরণ মতবাদ। মূলত আধুনিক মার্কেটিং কনসেপ্ট গুলা বা মার্কেটিং ম্যানেজমেন্টের যে ফিলোসফিস গুলার মধ্যে বাজারজাতকরণ মতবাদটা অন্যতম। তো এই মতবাদে ভোক্তারে বা ভোক্তার সন্তুষ্টিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মূলত এই মতবাদে ভোক্তা বা ভোক্তার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। 1950 দশকের পর থেকে এটা কিন্তু বর্তমান বিশ্বে এখনো এই কনসেপ্টটা চলতেছে যে ভোক্তার সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করতে হবে, যে কাস্টমারদের সবচেয়ে বেশি যে স্যাটিসফাইড করতে পারবে তার প্রোডাক্টটাই শেষ। এটা স্যাটিসফ্যাকশন শুধু এমন না যে আমি একটা ভালো প্রোডাক্ট দিলাম, এটা কি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার পরেও তার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, তার একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, তার একটা ভালো ভ্যালু কাস্টমার রিলেশনশিপ তৈরি করতে হবে। যেই কারণে যদি এরকম হয় তাহলে ভোক্তা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হবে। আচ্ছা, এরপরে যেই মতবাদটা, এটা হচ্ছে ক্রেতা মতবাদ। মূলত এটা হচ্ছে একটা কাস্টমাইজড গুডস কনসেপ্ট। এখানে কি আমরা যদি বড় বড় ভালো ভালো কোম্পানি, গাড়ির কোম্পানিগুলো বেশ করে দেখি, যে অডি, তারপরে ফেরারি, এরা কি করে, বাজারজাতকরণ করে কিভাবে, তারা কিন্তু কাস্টমারের নিজস্ব চয়েস অনুযায়ী তাদের প্রোডাক্টের মধ্যে ভিন্ন ভ্যারিয়েশন আনে, তার বৈশিষ্ট্যের মধ্যে চেঞ্জ এনে ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তি মানুষকে স্যাটিসফাইড করার জন্য তারা চেষ্টা করে। তাহলে ক্রেতা মতবাদে ব্যক্তির পার্সোনাল চয়েস বা ব্যক্তিগত চয়েসকে বেশি মূল্যায়ন করা হয়। এরপরে যে কনসেপ্টটা আছে যে সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বাজারজাতকরণ মতবাদ। এই সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বাজারজাতকরণ মতবাদে মনে করা হয় যে আমার শুধুমাত্র ক্রেতা সন্তুষ্টির দিকে দেখলে হবে না, আমার সমাজের যাতে উপকার হয়, সমাজের যাতে কোনো হার্ম না হয়, সামাজিক দৃষ্টিতে একই সাথে ক্রেতার ভ্যালু তৈরি করতে হবে এমন ভাবে যাতে সমাজের ক্ষতি না হয়, এবং এই সমাজের সামাজিক বা সমাজ ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে আমার প্রোডাক্টটা সেল করতে হবে এবং প্রোডাক্টের থেকে লাভ আনতে হবে। আচ্ছা, এরপরে যেটা যে অ্যাকচুয়ালি যে এরপরে এটা হচ্ছে মার্কেটিং এর যে সামগ্রিক বাজার মতবাদ বা হলিস্টিক মার্কেট। এটা হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনার একটা নিউ কনসেপ্ট। এখানে মানে বাজারজাতকরণকে শুধু একটা ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট এটার এই দিকে নজর দেওয়া হয় না।
সামগ্রিকভাবে বাজারজাতকরণের বেশি মাত্রায় ভ্যালু ক্রিয়েট করার জন্য এখানে কি করা হয়, টোটাল কোম্পানির একটা সিস্টেম মনে করা হয়। আমরা যদি একটু দেখি যে হলিস্টিক মার্কেট বা সামগ্রিক বাজারজাতকরণ মতবাদের ডেফিনেশনটা এখানে কিভাবে দেওয়া হয়েছে। Holistic marketing refers to a marketing strategy. এটা এমন এক ধরনের মার্কেটিং কৌশল that considers the whole of a business. এটা কিন্তু শুধু ব্যবসায়ের একটা দিক বিবেচনা করে না, এটা টোটাল ব্যবসাটারে বিবেচনা করা হয়। And all the different marketing channels as a system. এটা কি করে, এই যে বিজনেসটারে এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট মার্কেটিং চ্যানেলগুলোরে একটা সিস্টেমের আওতায় আনে, এটা সিস্টেম মনে করা হয়। এবং আন্ডার দিস অ্যাপ্রোচ এ বিজনেস উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্ট কামস টুগেদার। এখানে কি করা হয়, বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলারে একই সাথে এনে তাদের মধ্যে সুসমন্বয়ের ব্যবস্থা করা হয়। অ্যাজ এ রেজাল্ট ডিপার্টমেন্টস কোলাবোরেট ইন ইন্টারকানেক্টেড মার্কেটিং অ্যাক্টিভিটিস। তাইলে যেসব ডিপার্টমেন্ট একটা ভ্যালু ক্রিয়েশনের সাথে জড়িত, তাদেরকে একই সাথে একই ছাতার আন্ডারে এনে, একই ছাদের নিচে এনে তাদের কার্যক্রমগুলোরে প্রপারলি সমন্বয় করার মাধ্যমে যখন একটা ভালো ভ্যালু ক্রিয়েট করা হয়, সেটাই হচ্ছে কি সামগ্রিক বাজারজাতকরণ মতবাদ। এখানে মার্কেটিং এর ভ্যালুর সাথে রিলেটেড প্রতিটা সেক্টরের দিকে নজর দিয়ে প্রতিটা সেক্টরের মধ্যে ইফিসিয়েন্সি বৃদ্ধির মাধ্যমে সামগ্রিকভাবে একটা ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করা হয়। আচ্ছা, আমরা আমাদের শেষ স্লাইড যদি দেখি, এটা হচ্ছে একবিংশ শতাব্দীর জন্য বাজারজাতকরণ বা মার্কেটিং রিয়ালিটিজ ইন 21st সেঞ্চুরি। আসলে বর্তমান এই বিশ্বায়নের যুগে, মুক্তবাজার অর্থনীতির যুগে মার্কেটিং ম্যানেজমেন্ট এটা কিন্তু আগের মতো নাই, বা এই যে মার্কেটিং প্রসিডিউরটা অনেক বেশি চেঞ্জড। এই 21st সেঞ্চুরি বা একবিংশ শতাব্দীতে তথ্য প্রযুক্তিগত অগ্রগতি এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে আমরা কিন্তু এখন সেই আগের মার্কেটিং কনসেপ্ট, যে একটা জায়গায় বাজার বসবে, আমরা বাজার থেকে প্রোডাক্ট ক্রয় করব, বাজারে যাব, বাজার থেকে নিয়ে আসব, এই কনসেপ্ট গুলো এক প্রকার উঠে যাচ্ছে ডে বাই ডে। আমরা যদি বাইরের বিশ্বের দিকে তাকাই, তারা ম্যাক্সিমাম তাদের যে পারচেজ গুলা বা এটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয়। যেহেতু এই যে তথ্য প্রযুক্তিগত অগ্রগতি, বর্তমানে আমরা এই যে করোনা পরিস্থিতির মধ্যে যদি দেখি যে আমরা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ম্যাক্সিমামই বেশিরভাগই অনলাইনে, এই যে যেহেতু ঘর থেকে বের হতে পারতেছি না, এটা কিন্তু আমাদের আরো বেশি মাত্রায় তথ্য প্রযুক্তির প্রতি নির্ভরশীল করতেছে। বেশি মাত্রায় আমরা ইউজ হয়ে যাচ্ছি, আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা কিন্তু অনলাইনেই অর্ডার করতেছি। তো এরকম তথ্য প্রযুক্তির অগ্রগতি এবং দ্রুত বিশ্বায়ন বিশ্বের একটা দেশের সাথে আরেকটা দেশের এখন ওতপ্রোতভাবে জড়িত। আজকে যদি চায়নায় কোনো ধরনের ডিসম্যানেজমেন্ট হয়, তাদের যদি ব্যবসায় কোনো কারণে বন্ধ থাকে, বা কোনো মহামারীর কারণে যদি চায়নার এক্সপোর্ট বন্ধ থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইরের দেশে, যেমন বাংলাদেশে যদি চায়না থেকে কোনো প্রোডাক্ট না আসে, মোবাইল ফোন বা কম্পিউটার অ্যাক্সেসরিজ, এগুলোর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো ঠিক একইভাবে ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আমদানি বন্ধ থাকে, তাহলে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে যায়, বা পেঁয়াজের বাজারজাতকরণকে এই দ্রুত বিশ্বায়ন প্রভাব ফেলছে, পেঁয়াজের বাজারজাতকরণকে। তো এরকম তথ্য প্রযুক্তির অগ্রগতি, দ্রুত বিশ্বায়ন, মুক্তবাজার অর্থনীতি এবং গ্যাট চুক্তি, তারপরে ডাব্লিউটিওর কারণে কিন্তু বর্তমান অর্থনীতি অনেকটাই মুক্ত, এবং এটা কিন্তু সরকারি নিয়ন্ত্রণ মুক্ত। তো যেই কারণে এটা একমাত্র চাহিদা যোগান, এখানে চাহিদা যোগানের উপর বেস করে প্রোডাক্টের দাম নির্ধারিত হয়, এবং মার্কেটটা টোটাল চাহিদা, এটা কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণহীন মার্কেট বর্তমানে মুক্তবাজার অর্থনীতিতে ইচ্ছা করলে আমি মার্কেটের উপর বিভিন্ন ধরনের ব্যারিয়ার ইম্পোজ করতে পারবো না। এরপর দেখি তীব্র প্রতিযোগিতা। বর্তমানে মানে মার্কেটটা এত প্রতিযোগী, দেখো যে আমরা কিন্তু একটা শুধুমাত্র যারা ফিজিক্যাল গুডস বিক্রি করতেছে, তারা কিন্তু শুধুমাত্র, যেমন একটা সাবান, শুধুমাত্র দেশের সাবান কোম্পানিগুলোর থেকে সে থ্রেট পাচ্ছে না, সে কিন্তু বাইরের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, তাদের প্রতিযোগিতার মোকাবেলা করতে হচ্ছে। তারা অনলাইনে
এই যে অনলাইন যারা সেলার আছে তাদের প্রতিযোগিতা মোকাবেলা করতে হইতেছে। তবে বর্তমান মার্কেটে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। একজন মার্কেটিং ম্যানেজারকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এই কারণে মার্কেটিং এর যে এই বৈশিষ্ট্যগুলো এটা কিন্তু আগের মতো নাই। এরপর দেখা গেছে যে বর্তমানে মধ্যস্থতা কারবারি হ্রাস, যে এই যে অনলাইন বিজনেসের কারণে দেখা যায় যে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা সরাসরি, বা এটা শুধু অনলাইন বিজনেসের কারণে না, বর্তমানে অনেক ক্ষেত্রে মধ্যস্থতা কারবারি হ্রাস, এই যে খুচরা এই যে বিভিন্ন মধ্যস্থতা কারবারি না থাকার কারণে কি করতেছে, কম দামে প্রোডাক্টটা কিন্তু উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা ক্রয় করতেছে, এবং এটা কিন্তু অবাধ তথ্যের সরবরাহ বিদ্যমান। মানুষ ইজিলি বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে, এটার ফিচার্স সম্বন্ধে, বৈশিষ্ট্য সম্বন্ধে, এটার ভালো খারাপ দিক সম্বন্ধে জানতে পারতেছে। এবং আজকের মার্কেটিং ম্যানেজমেন্টে অন্য সংস্কৃতির প্রভাবটা কিন্তু খুব বেশি। আমরা যে ঈদে কেনাকাটা করি, আমরা চেষ্টা করি যে এই যে আমরা যে সিরিয়াল গুলা দেখতেছি, বা অন্য সংস্কৃতির একটা প্রভাব কিন্তু আমাদের ক্রয়ের উপর বিদ্যমান, যে কারণে বাজারজাতকরণের উপরেও কিন্তু মার্কেটিং চ্যানেলের উপর বলি বা মার্কেটিং ম্যানেজমেন্টের উপরে অন্য সংস্কৃতির একটা প্রভাবও বিদ্যমান। এরপর দেখা যায় যে বর্তমানে ভোক্তার ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, সাথে সাথে ক্রয় ক্ষমতার সাথে সাথে তাদের কিন্তু চয়েস, তাদের সোশ্যাল লিভিং স্ট্যান্ডার্ড সবকিছু চেঞ্জ হয়েছে। এই কারণে মার্কেটিং ম্যানেজারকে কিন্তু এসব দিকের উপর লক্ষ্য রাখতে হচ্ছে। এরপরে শিল্পের সমধর্মিতা, এই যে শিল্পের একই ধরনের শিল্প অনেক প্রতিষ্ঠা হচ্ছে, অথবা একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিল্পের দিকে ঝুঁকতেছে, যে কারণে এখন কিন্তু মার্কেটটা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এরপর দেখি ব্যক্তিগত পৃথককৃত পণ্যের বা ব্যতিক্রমী পণ্যের চাহিদা বৃদ্ধি। বর্তমানে দেখা যায় কি এক্সেপশনাল গুডস অথবা কাস্টমাইজড গুডস, ব্যক্তিগতভাবে পৃথকীকৃত পণ্যের চাহিদা অনেক বেশি বেড়ে গিয়েছে। যারা যে আমি কিছুক্ষণ আগে যেমন এক্সাম্পল দিলাম যে এটা যদি গাড়ি হয় ভালো গাড়ির, তাহলে কাস্টমাইজড কারের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। এরপরে ব্যতিক্রমী প্রোডাক্ট, যেটা একটু ডিফারেন্ট যে প্রোডাক্টটা আছে এটার চাহিদা বর্তমানে বৃদ্ধি। তো এইসব দিকে লক্ষ্য রেখে কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টকে তাদের বাজার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত করতে হচ্ছে। এরপরে আমরা দেখি যে নতুন চাহিদার উদ্ভব ও বাজারকরণ, এখন কিন্তু ডে বাই ডে নতুন নতুন চাহিদার উদ্ভব তৈরি হচ্ছে। আমি চায়না এমন এমন প্রোডাক্ট তৈরি করতেছে যেসব প্রোডাক্টের কিন্তু চাহিদা আগে ছিল না, এবং আমার এই প্রোডাক্টটা দেখে আমার মনে হইতেছে এই প্রোডাক্টটা কিনলে আমার জন্য ভালো। তাহলে এমন এমন প্রোডাক্ট তৈরি হচ্ছে যে প্রোডাক্টের দেখে আমার মধ্যে ওই চাহিদার উদ্ভব হচ্ছে, এবং এটা আমার চাহিদা মেটানোর জন্য কি করতে হইতেছে, চায়না থেকে কিন্তু আমদানি করে আমার এই চাহিদাটা পূরণ করতে হইতেছে। তো এরকম নতুন নতুন চাহিদার উদ্ভবের কারণে কিন্তু আমার বাজার মার্কেটিং স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে হচ্ছে। তো সার্বিকভাবে এই যে তথ্য প্রযুক্তি, তারপরে দ্রুত বিশ্বায়ন এবং বিভিন্ন কারণে মার্কেটিং সিচুয়েশন নতুন নতুন দিক দিয়ে নতুন নতুন দিকে খেয়াল রাখতে হচ্ছে, এবং ওইভাবেই একজন বাজারজাতকারীকে মার্কেটে পণ্য সরবরাহ করতে হচ্ছে। তো আজকের মতো এখানে আমার আমার স্লাইড ছিল। সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার লেকচার শুনেছেন।